প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো আজকে আমাদের বিষয় কলোনিয়ালিজম ডিউরিং দ্য 19th and 20th সেঞ্চুরি, অর্থাৎ ঊনবিংশ এবং বিংশ শতকে গোটা পৃথিবীতে যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই ধারণাটা গড়ে উঠেছিল তার উপরে আমাদের আজকে অধ্যায়ের শিরোনাম। তোমরা দেখো, প্রথমে আমরা আলোচনায় রাখছি উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এই শব্দ দুটোকে দিয়ে আমরা আজকের অধ্যায় শুরু করছি। আলোচনা করব ঔপনিবেশিকতাবাদ, আলোচনা করব সাম্রাজ্যবাদ, আলোচনা করব সাম্রাজ্যবাদের সূচনা, আলোচনা করব আফ্রিকা নিয়ে কড়াকড়ি, শুরু করব বার্লিন চুক্তি। প্রথমে শুরু করা যাক উপনিবেশবাদ এবং এই যে সাম্রাজ্যবাদ, এই শব্দ দুটো কিন্তু ঐতিহাসিক পদবাচ্য, হিস্টোরিক্যাল টার্মিনোলজি এবং একে অপরের পরিপূরক। আমরা সাম্রাজ্যবাদী শাসক হিসেবে আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিজ খান, বাবর, সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বিভিন্ন যুগে বিভিন্ন দেশে তারা এশিয়া ভূমির উপরে বা ইউরোপের বিভিন্ন অংশের উপরে যেভাবে কর্তৃত্ব করেছিল উপনিবেশ এবং সাম্রাজ্যবাদের মধ্য দিয়ে, তার ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি যে কলোনি, এই যে ইংরেজি শব্দটি যার বাংলা অর্থ হলো উপনিবেশ, ব্রিটিশ অর্থনীতিক এবং ঐতিহাসিক জে এ হবসনের মতে তিনি সংজ্ঞা দিচ্ছেন। তিনি সংজ্ঞা দিয়ে কি বলছেন? উপনিবেশিকতাবাদ হলো জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা, যেখানে জনসমাজের একটি অংশ নিজেদের স্বার্থে অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে অন্য কোনো অঞ্চলে আধিপত্য স্থাপন করে এবং সেখানে শাসন এবং শোষণ চালায়। তাহলে তোমাদের কাছে এমসিকিউ এর জন্য প্রশ্ন থাকতে পারে, কলোনিয়ালিজম শব্দটি কোথা থেকে এসেছে? উত্তর হচ্ছে কলোনি। কলোনি শব্দটি কোথা থেকে এসছে? কলোনিয়া থেকে। সুতরাং তোমরা স্বাভাবিকভাবে এই অধ্যায়ের শিরোনাম যেটি দেওয়া হয়েছে সেখান থেকে ছোট ছোট এমসিকিউ এর প্রশ্নকে খুব সহজেই বেছে নিতে পারবে। সাম্রাজ্যবাদ, তার সংজ্ঞা কি? ইউরোপীয় দেশগুলোর অন্যান্য মহাদেশের উপরে শুধু ভৌগোলিক, ভৌমিক মানে ভৌগোলিক অধিকার স্থাপন নয়, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে অধিকৃত দেশগুলোর উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে সাম্রাজ্যবাদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড ভারতবর্ষের উপরে বা এশিয়া ভূমির উপরে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তার সাম্রাজ্যবাদকে প্রথিত করেছিল, দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল, তার মধ্যে একটি অংশের নাম হচ্ছে ভৌগোলিক বা ভৌমিক, একটি অংশের নাম রাজনৈতিক এবং সর্বোপরি অর্থনৈতিক। কারণ ভারতবর্ষের কাঁচামাল এবং অর্থনৈতিক সম্পদকে ব্যবহার করে বাংলা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারত এবং তারপরে ভারতবর্ষের সমগ্র অঞ্চলের উপরে আধিপত্য কায়েম করেছিল। একই সঙ্গে তারা ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ কাঁচামালকে ব্যবহার করে চীন দেশেও তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। ঔপনিবেশিক সাম্রাজ্যের সূচনা দ্বাদশ শতকে প্রথম দিকে আমরা দেখি ইতালিতে নবজাগরণের যে ঢেউ দেখা দিয়েছিল, সেই নবজাগরণের ঢেউ ইউরোপের অন্যান্য জায়গায় এসে পড়েছিল। ফলে শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা প্রভৃতি ক্ষেত্রে তার প্রভাব পড়েছিল। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে কিন্তু তার সুগভীর ফলাফল আমরা লক্ষ্য করি। আমরা জানি যে আফ্রিকা মহাদেশ বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আফ্রিকার ইতিহাস কেউ জানতো না যদি না লিভিংস্টোন, স্ট্যানলি প্রমুখ ভূপর্যটকেরা এই অঞ্চলের উপরে এসে উপস্থিত না হতেন। আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকাতে লিভিংস্টোন এবং স্ট্যানলি যে জয়যাত্রার সূচনা করেছিলেন, সেখান থেকে গোটা ইউরোপে যারা ঔপনিবেশিক শক্তির প্রতিভূ ছিলেন, স্পেন, পর্তুগাল, এই সমস্ত দেশগুলো আস্তে আস্তে আফ্রিকার দিকে তাদের থাবা বাড়াতে থাকে। আমরা সেই প্রেক্ষাপটে আমরা দেখি আমাদের কবিগুরু আফ্রিকা কবিতাটি কিন্তু লিখেছিলেন।
এলো মানুষ ধরার দল। অর্থাৎ এই আফ্রিকা বানিয়ে সেখানকার মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং বিভিন্ন ধরনের যে রসদ প্রাকৃতিক রয়েছে বা মানবিক যে সম্পদ বা হিউম্যান রিসোর্স রয়েছে, তার মাধ্যমে আফ্রিকার উপরে আমরা দেখতে পাই আস্তে আস্তে ইংরেজরা, ফরাসিরা, সমস্ত দেশগুলো এই আফ্রিকার উপরে তাদের নজর নিবদ্ধ করতে শুরু করে। আমরা দেখতে পাবো যে বার্লিন চুক্তি এখানকার শিরোনামে দেওয়া, অধ্যায় শিরোনামে দেওয়া একটি গুরুত্বপূর্ণ টার্মিনোলজি, একটা গুরুত্বপূর্ণ চুক্তি বার্লিন চুক্তি। ইউরোপীয় শক্তিগুলি যাতে শান্তিপূর্ণভাবে আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে, তার জন্য জার্মানির পক্ষ থেকে চ্যান্সেলর বিসমার্ক 1885 সালে 14টা দেশের উপস্থিতিতে বার্লিন সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে সাম্রাজ্যবাদী শক্তিবর্গ আফ্রিকার এক একটি অঞ্চলকে এক একটি শক্তির উপনিবেশে পরিণত করতে কূটকৌশলের ব্যবস্থা নেয়। স্ট্র্যাটেজিক টেকনিক তারা কিন্তু নিয়েছিল। আফ্রিকার কারাকারি নিয়ে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে তীব্র সংঘাত দেখা দেয়। এই স্বল্প পরিসরে তোমাদের জন্য যে আলোচনাটি আমি রাখলাম, সেই আলোচনা থেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এমসিকিউ বা বহু বিকল্প প্রশ্ন উঠে আসে। আমরা বলতে পারি সুলেমান তার উপাধি কি ছিল? দি ম্যাগনিফিসেন্ট। আমরা এখান থেকে পেতে পারি হবসন তিনি যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম কি? পরবর্তী সময়ে আমি আলোচনায় আসছি। ইম্পেরিয়ালিজম আ স্টাডি। ইম্পেরিয়ালিজম আ স্টাডি এটি হচ্ছে জে এ হবসনের লেখা বিখ্যাত গ্রন্থ। আফ্রিকা এই বিষয়ের উপরে তোমাদের জন্য এমসিকিউ এর প্রশ্ন থাকতে পারে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ আবিষ্কারের ক্ষেত্রে কার অবদান রয়েছে? আমরা দুজনের নাম বললাম, একজনের নাম হচ্ছে লিভিংস্টোন আর একজনের নাম হচ্ছে স্ট্যানলি। যে কোনো একজন ব্যক্তির উপরে প্রশ্ন থাকতে পারে আফ্রিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন, তারপরে অপশনগুলো থাকতে পারে। তার মধ্যে অবশ্যই যে দুজনের নাম বললাম, ভূপর্যটকের নাম বললাম, তাদের কথা কিন্তু তোমরা জানলে। সুতরাং স্ট্যানলি এবং লিভিংস্টোন আফ্রিকা মহাদেশ আবিষ্কারের কারিগর। আমরা বার্লিন চুক্তির কথা বললাম। কত সালে বার্লিন চুক্তি হয়েছিল? উত্তর হচ্ছে 1885। কতগুলো দেশ ছিল এই চুক্তির স্বাক্ষরকারী? 14টি দেশ। বার্লিন চুক্তি ব্র্যাকেটের মধ্যে 1885 সাল। এই চুক্তিটি কার উপস্থিতিতে হয়েছিল? উত্তর হচ্ছে অটো ভন বিসমার্ক। পরে দেখো আমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরে যে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের ধারণা, সেটা আলোচনা করছি। আফ্রিকার মতো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশের উপরে এবং এশিয়ার মূল ভূখণ্ডে ইউরোপীয় জাতিগুলো সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছিল। ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, যাদেরকে আমরা ডাচ বলে থাকি, প্রভৃতি সামুদ্রিক আধিপত্য স্থাপনকারী জাতিগুলো এশিয়ার বিভিন্ন অঞ্চল দখলে এবং সাম্রাজ্যবাদ বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। এবারে আসবো আমাদের এশিয়ারই একটি অংশ, চীন। চীনের মূল ভূখণ্ডের উপর ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্য স্থাপনের প্রতিযোগিতা শুরু হয়। 1839 সালে প্রথম আফিং যুদ্ধে চীনকে পরাস্ত করে ইংল্যান্ড চীনের সঙ্গে নানকিং এর চুক্তি করেছিল 1842 সালে। এবার আসছে মার্কেন্টাইল অর্থনীতি। যে মার্কেন্টাইল অর্থনীতি অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনে বিশেষভাবে উল্লেখ করেছেন এবং মার্কেন্টাইল শব্দটির উল্লেখ করেছেন। মার্কেন্টাইল বলাই হচ্ছে যে এই অর্থনীতি অবশ্যই রাষ্ট্রের স্বার্থে হবে, ব্যবসায়ীদের স্বার্থে হবে এবং উৎপাদকের স্বার্থে পরিচালিত হবে।
তিনটি বিশেষ শব্দ ব্যবহার করা হলো। একটি হচ্ছে বণিকের স্বার্থ, একটা হচ্ছে উৎপাদকের স্বার্থ, আর একটা হচ্ছে রাষ্ট্রের স্বার্থ। সুতরাং এখান থেকে অ্যাডাম স্মিথের দি ওয়েলথ অফ নেশন এবং মার্কেন্টাইল অর্থনীতির কথা আমরা জানতে পারছি। হবসনের কথা আমি বললাম, যে তার লেখা গ্রন্থের কথা বললাম। 1902 সালে প্রকাশ হলো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ইম্পেরিয়ালিজম স্টাডি। এই গ্রন্থে বলছেন অর্থনৈতিক মুনাফা ছিল উপনিবেশকারীদের অন্যতম উদ্দেশ্য। উপনিবেশে ইনভেস্ট করবার জন্য যে সারপ্লাস ক্যাপিটাল এবং তার প্রেসার, সেটাই কিন্তু উপনিবেশ দখলের প্রতিযোগিতাতে বিভিন্ন দেশকে উৎসাহ দিয়েছিল। ধরা যাক কয়েকটি দেশ সে প্রচুর উদ্বৃত্ত মুনাফা সারপ্লাস ক্যাপিটাল তৈরি করে ফেলেছে, তাহলে তার এই সারপ্লাস ক্যাপিটাল তার দেশের স্বার্থে, তার জনগোষ্ঠীর স্বার্থে ব্যবহার করার পর যা পড়ে থাকবে সেটাকে অবশ্যই সে উপনিবেশে বিনিয়োগ করার চেষ্টা করবে এবং তার সাম্রাজ্যবাদ সম্প্রসারিত হবে। লেনিনের অর্থনৈতিক ব্যাখ্যা। রুশ কমিউনিস্ট নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন 1916 সালে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থে বলেছেন যে পুঁজিবাদের ভিতরে সাম্রাজ্যবাদের বীজ আছে। পুঁজিবাদের অর্থনৈতিক পরিণামই হচ্ছে সাম্রাজ্যবাদ। তার মতে পুঁজিবাদী শক্তির উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতা থেকে যুদ্ধের আবহ তৈরি হয়। এবার আমরা নতুন বিশ্বের কথা জানবো, নিউ ওয়ার্ল্ডের কথা জানবো, যেখানে আমেরিকার কথা উঠে আসবে এবং আমেরিকা ভেসপুচির কথা জানবো, এবং তার সঙ্গে কিন্তু নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব এই শব্দটি কিন্তু সম্পর্কিত। এবং আমরা দেখলাম এখানে কার্টিয়ারের ভৌগোলিক অভিযানের কথা উল্লেখ আছে, এবং আমরা দেখতে পাই যে এই সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে, উপনিবেশবাদকে কেন্দ্র করে শাসক এবং শাসিত, রুলার এবং রুল, অর্থাৎ ক দেশটি যদি শাসক হয়, খ দেশটি অবশ্যই শাসিত হবে, অর্থাৎ রুল। ক দেশটি হবে রুলার, খ দেশটি হবে রুল, এবং সেখানে অবশ্যই জাতিগত শ্রেষ্ঠত্বের প্রসঙ্গ উঠে আসবে। যেমন আমরা বলতে পারি হোয়াইট ম্যানস বার্ডেন, যে সমস্ত জায়গায় সাদা চামড়ার মানুষের উপনিবেশ ছিল, তারা উপনিবেশের মানুষগুলোকে মনে করত যে এই উপনিবেশের কৃষ্ণাঙ্গ মানুষগুলোকে শিক্ষিত করার দায়ভার যেন রুলার বা উপনিবেশ শাসকদের রয়েছে। এবং এখান থেকে কিন্তু একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন, কাস্ট ডিসক্রিমিনেশন, জাতি বৈষম্যের ধারণা তৈরি হয়। এবং যার উদাহরণ আমরা আমাদের মহাত্মা গান্ধীর জীবনে দেখেছি, যে যখন তিনি আফ্রিকাতে ল প্র্যাকটিসের জন্য গেছিলেন, তখন সেখানে জুলুদের উপর কিভাবে বর্ণ বৈষম্যবাদ প্রয়োগ হতো তা চাক্ষুষ করেছিলেন আমাদের গান্ধীজি। এবং গান্ধীজির সেই বর্ণ বৈষম্যবাদ বিরোধী আন্দোলনে তাকে গোটা পৃথিবীতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মর্যাদায় ভূষিত করেছিল। এবং আমরা দেখতে পাই পরবর্তীকালে নেলসন ম্যান্ডেলা রেশিয়াল ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং সেখানে তৈরি হয়েছে ইতিহাসের একটি বিশেষ টার্মিনোলজি, ঐতিহাসিক পরিভাষা, যার নাম হচ্ছে অ্যাপারথেড। তোমাদের জন্য আমি যে আলোচনাটি রাখলাম, এই আলোচনার মধ্যে যে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশে কোন কোন দেশ উপনিবেশ বিস্তারে ঝাঁপিয়ে পড়েছিল, এখানে আমরা ফ্রান্স, হল্যান্ড এবং ইংল্যান্ডের নাম পেলাম। চীনের সঙ্গে ইংরেজদের 1842 সালে যে চুক্তি হয়েছিল তার নাম কি? উত্তর হচ্ছে নানকিং এর চুক্তি। বা নানকিং এর চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং চীনের শাসকদের মধ্যে। নানকিং এর চুক্তি কত সালে হয়েছিল? তোমরা দেখো, আমি তোমাদের যে চ্যাপ্টার হাইলাইটটা দিয়েছি, এই চ্যাপ্টার হাইলাইট মানে হচ্ছে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে তোমাদের কাছে সহজভাবে, সহজ ভাষায়, এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে ডিসপ্লে করে দেওয়া হয়েছে, যাতে করে পরবর্তীকালে এই ভিডিওগুলো থেকে তোমরা
আস্তে আস্তে এই ভিডিওগুলোকে চালিয়ে এই তথ্যগুলোকে আরো নির্ভুলভাবে তোমাদের পরীক্ষার কাজে লাগাতে পারো। বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে, তোমরা তৃতীয় অধ্যায়ের ভিডিও আমি এই স্টুডিও থেকে তোমাদের জন্য তৈরি করেছিলাম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের বিষয়ে অত্যন্ত দায়িত্ব নিয়ে তোমাদের জন্য চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট তৈরি করার জন্য যে সুযোগ আমাকে দিয়েছেন, যার জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সচিব এবং সম্পাদক, অন্যান্য আধিকারিক এবং যারা আমাদের কর্মী রয়েছেন সবার কাছে কৃতজ্ঞ। আমরা এখানে মার্কেন্টাইল অর্থনীতির কথা বললাম, অ্যাডাম স্মিথের কথা বললাম, অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থের নাম দ্য ওয়েলথ অফ নেশনের কথা বললাম, জে.এ. হবসনের বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম এ স্টাডি, লেনিন সাহেবের বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বাংলা ভাষাতেও দিয়েছি। যদি কোনো সময় তোমাদের প্রশ্ন সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বা সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই বাংলাতে যদি প্রশ্ন থাকে যাতে করে তোমরা খুব সহজেই উত্তরটি ধরতে পারো, লেখকের নাম যাতে করে বলতে পারো, যার জন্য ইংরেজির সঙ্গে বাংলা দুটোকেই কিন্তু এখানে রাখা হয়েছে। নতুন বিশ্বের ধারণা আমি দিয়েছি, জাতিগত প্রশ্ন বললাম, অ্যাপার্থাইডের কথা বললাম, হোয়াইট ম্যানস বার্ডেনের কথা বললাম। অবশ্যই তোমরা জানবে রুডিয়ার্ড কিপলিং এর কথা, যে রুডিয়ার্ড কিপলিং কিন্তু জাতিগত শ্রেষ্ঠত্বের কথাকে বারবার তুলে ধরছেন, শাসক শাসিতের ব্যবধানের কথা বলছেন, এবং এটা একটা কারণেই হয়েছে, সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের জন্য। জাতিগত ধারণা, ঔপনিবেশিক জনগণ বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়ে, উন্নত জাতিগুলি অপেক্ষাকৃত দুর্বল জাতিগুলোকে হীন প্রতিপন্ন করে তাদের উপরে বিভিন্নভাবে দমনপীড়ন শুরু করে, ফলে সমাজের শ্রেণী বিভাজন প্রখর হয়ে ওঠে। কৃষ্ণাঙ্গ জাতিভুক্ত মানুষেরা অনুন্নত ছিল, এই শ্বেতাঙ্গ জাতিগুলোর এটা বদ্ধমূল ধারণা ছিল। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গ জাতিগুলো নিজেদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের থাবা বিস্তার করেছিল। সাম্রাজ্যবাদ তথা উপনিবেশবাদ কৃষ্ণাঙ্গ জাতিগুলোর উপর ছিল এক চরম অভিশাপ। এক্ষেত্রে সাম্রাজ্যবাদী শক্তিগুলি আগ্রাসন চালিয়ে নিজেদের সমৃদ্ধ করতে চেয়েছিল। অন্যদিকে এই জাতিগত বিদ্বেষের প্রকোপে পড়ে উপনিবেশগুলো ক্রমশ নিঃশেষিত হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত উপনিবেশিক শক্তিগুলি বিদ্রোহের পথ বেছে নিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে বহু উপনিবেশ স্বাধীনতার স্বাদ পেয়েছিল। এই জায়গাতে আমি তোমাদেরকে বলবো ব্রিটিশ ক্রাউন কলোনির কথা। ব্রিটিশ ক্রাউন কলোনি, ভারতবর্ষ ছিল এই ব্রিটিশ ক্রাউন কলোনির অন্তর্গত। জামাইকা ছিল, শ্রীলঙ্কা ছিল, এবং এই দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর স্বাধীনতা পায়। এই তিনটি যে দেশের নাম বললাম, এই তিনটি দেশকে বলা হয় ব্রিটিশ ক্রাউন কলোনি বা ব্রিটিশ উপনিবেশ শাসনের অধীনে থেকে কিছুটা স্বায়ত্ত শাসন ভোগ করা, যার ঐতিহাসিক পরিভাষা হিস্টোরিক্যাল টার্মিনোলজি, তার নাম ব্রিটিশ ক্রাউন কলোনি। মনে থাকবে, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি দ্য ব্রিটিশ ক্রাউন কলোনি এবং তার অন্তর্গত তিনটি গুরুত্বপূর্ণ দেশ যেগুলো ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল, জামাইকার কথা বললাম, ভারতবর্ষের কথা বললাম, শ্রীলঙ্কার কথা বললাম। এবারে এই যে জাতিগত ধারণা, অবশ্যই রেশিয়াল ডিসক্রিমিনেশন, মানুষ হয়ে মানুষকে শোষণ, এর যেরকম খারাপ দিক তেমনি তার একটি ইতিবাচক দিক রয়েছে। ইতিবাচক দিক কি? এশিয়া আফ্রিকার যে শাসিত জাতিগুলোর চেয়ে জ্ঞান বিজ্ঞানের নানা ক্ষেত্রে এগিয়ে ছিল শাসকেরা, স্বাভাবিকভাবে উপনিবেশের বাসিন্দারা ইউরোপের শ্রেষ্ঠ রাষ্ট্রগুলোর কাছ থেকে জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে শিক্ষণ লাভ করতে পেরেছিল। তোমরা দেখো, শিল্পকলা এবং সংস্কৃতির অগ্রগতি, পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে উপনিবেশগুলোতে জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি
শিল্পকলা সংস্কৃতির অগ্রগতি ঘটে, উপনিবেশের শিল্প স্থাপত্য ভাস্কর্যে নূতনত্ব আসে, সামাজিক কুসংস্কার দূর হয়, সভ্যতা সংস্কৃতির অগ্রগতি ঘটে। কুসংস্কার দূর হয়ে গিয়ে নতুন আলোকে নবজাগরণের সূচনা হয়। পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সংস্পর্শে এসে উপনিবেশগুলোতে সংস্কার আন্দোলন আমরা ভারতবর্ষে দেখতে পাই। সতীদাহ প্রথা বন্ধ হয়েছে 1829 সালে, বিধবা বিবাহ চালু হয়েছে। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিগত অবদান, তিনি ইংরেজদেরকে প্রভাবিত করতে পেরেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন ধরনের প্রাচীন পুঁথি থেকে উদ্ধৃতি দিয়ে এটা প্রমাণ করেছিলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, এবং 1856 সালে বিধবা বিবাহ চালু হয়েছিল এবং ভারতবর্ষে এবং বিশেষভাবে বাংলার বুকে নবজাগরণ দেখা দিয়েছিল। এবারে আমরা তোমাদের সামনে যে আলোচনাটি রাখলাম, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, তাদের লেখা গ্রন্থের নাম এবং সেই সমস্ত গ্রন্থের মূল বিষয় কোন জায়গা থেকে তারা আলোচনা করেছেন সেগুলো নিয়ে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। এখন দেখো, আমরা এই সমস্ত লেখকের নাম একদিকে রেখেছি, আর একদিকে তাদের লেখা গ্রন্থের নাম রেখেছি। J.A. হবসন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি, গ্রন্থটির নাম হচ্ছে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, বাংলাতেও বলেছে। অ্যাডাম স্মিথ, দ্য ওয়েলথ অফ নেশন, নক্রুমা, নিও কলোনিয়ালিজম, দ্য লাস্ট পেজ অফ ইম্পেরিয়ালিজম। নক্রুমার কথা জানো, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরুর নেতৃত্বে যে জোট নিরপেক্ষ আন্দোলন হয়েছিল, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট হয়েছিল, সেখানে আমরা মার্শাল টিটো, নক্রুমা, আবেদ আল নাসের, পণ্ডিত জওহরলাল নেহরু, এদের কথা আমরা জানি। নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন, এবং সেখানকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন নক্রুমা। চার্লস হজ, দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশন। আমরা জানি যে শিল্প বিপ্লব না হলে বস্ত্র শিল্পে হাত ধরে ইংল্যান্ড গোটা পৃথিবীতে তার শিল্প সম্ভারকে ছড়িয়ে দিয়ে যে অর্থনৈতিক পুঁজি অর্জন করেছিল, তা দিয়ে গোটা উপনিবেশে তার সাম্রাজ্য থাবা বিস্তার করতে পেরেছিল। এবং এই প্রসঙ্গে শিল্প বিপ্লব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটি হচ্ছে ইংল্যান্ডের ইতিহাসে একটি মাইল ফলক। কারণ ইংল্যান্ড শিল্প বিপ্লব ঘটাতে না পারলে সেই শিল্প বিপ্লব দিয়ে এবং শিল্প বিপ্লবের যে সমস্ত উপজাত দ্রব্য তাকে ব্যবহার করে, এবং শিল্প বিপ্লবের ফলে যে বিজ্ঞান প্রযুক্তিগত আবিষ্কারগুলো হয়েছে, স্পিনিং জেনি, সেফটি ল্যাম্প বা হামফ্রে ডেভি, খনির মধ্যে শ্রমিকরা যে কাজ করছেন তাদের নিরাপত্তার জন্য সেফটি ল্যাম্পের আবিষ্কার, পাওয়ার লুম, কার্টরাইট, এদের যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সেগুলো কিন্তু শিল্প বিপ্লবের গতিকে ত্বরান্বিত করেছিল এবং ইংল্যান্ড উপনিবেশ বিস্তার করতে সক্ষম হয়েছিল। সেই জন্য ফিলিপিন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। টমাস আর মেটকা, আইডিওলজিস অফ দ্য লার্জ। লেনিন সাহেবের নাম আমি আগে আলোচনা করেছি, ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। সাম্রাজ্যবাদ হলো উপনিবেশ ক্যাপিটালিজমের সর্বোচ্চ স্তর, পুঁজিবাদ বিকাশের সর্বোচ্চ স্তর হলো সাম্রাজ্যবাদ। জেমস মিলের বিখ্যাত গ্রন্থের নাম দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। সেই হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের কথা আমরা জানি, যেখানে জেমস মিল ভারতবর্ষের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করেছেন। কি করেছেন সেটা তোমরা জানো, যে শেষ যুগের নাম রেখেছেন ব্রিটিশ যুগ। তার কারণই হচ্ছে যে তিনি ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করবার জন্য দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন। আমরা দেখো এবারে কলোনি অ্যান্ড দ্য কলোনিয়াল রুলার। আমরা বিভিন্ন ধরনের উপনিবেশের কথা বললাম। গোটা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, পর্তুগাল ছিল, স্পেন ছিল, ইংল্যান্ড ছিল,
ফ্রান্স ছিল, হল্যান্ড ছিল এবং তাদের অধীনে কোন কোন দেশ উপনিবেশ হিসেবে ছিল তার ধারণা তোমাদের সঙ্গে রাখছি। ফ্রান্সের উপনিবেশ কোথায় ছিল? আলজেরিয়া, টিউনিসিয়া, মরক্কো, গিনি, মাদাগাস্কার, সেনেগাল। ইংল্যান্ডের হাতে কোন কোন উপনিবেশ ছিল? জাম্বিয়া, গোল্ড কোস্ট, উত্তর রোডেশিয়া, দক্ষিণ রোডেশিয়া, মরিশাস, মিশর, সুদান, কেনিয়া, উগান্ডা, এডেন, কেপটাউন। জার্মানির হাতে ছিল ক্যামেরুন, টোগোল্যান্ড, পূর্ব আফ্রিকা। পর্তুগালের অধীনে ছিল অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিয়ানা উপকূল। ইতালির হাতে ছিল সোমালিল্যান্ড, ইরিট্রিয়া, ওসিরিয়া, আবিসিনিয়া। স্পেনের হাতে ছিল মরক্কো, গিনির একাংশ, আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল। আবার আমি তোমাদের জন্য বলছি যে আমাদের সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ ঊনবিংশ এবং বিংশ শতকে এই যে অধ্যায়, এই অধ্যায়টিকে আমরা দুটো ভিডিওতে ভাগ করেছি। প্রথম পর্বের আলোচনা এইখানেই শেষ করা হলো। পরে ফিরে আসছি বিরতির পর আলোচনা করব তোমাদের জন্য এই জাতিগত প্রশ্ন এবং সেখানে যে ইতিহাসে কিছু পারিভাষিক শব্দ রয়েছে, যেটা দেখো স্ক্রিনে। জার্মানি টিউটনিক জাতির তত্ত্ব, ফ্রান্সের ক্ষেত্রে লাতিন আমেরিকার যে সভ্যতা সংস্কৃতি তত্ত্ব এবং ইংল্যান্ড অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্বের তত্ত্ব। সেই তত্ত্বকে তোমাদের সামনে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা নজরে রেখো। ফিরে আসছি বিরতির পর।